প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে দায় এবং মালিকানা সত্ত্বের যে হিসাবগুলো রয়েছে সেগুলোর পরিচিতি তুলে ধরব। আচ্ছা, শুরু করা যাক তাহলে। প্রথমে রয়েছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হলো আমার প্রতিষ্ঠান যদি কোনো বাকিতে পণ্য ক্রয় করে, তখন আমার প্রতিষ্ঠান সে বাকি টাকা দিতে বাধ্য থাকবে। যে টাকাগুলো দিতে বাধ্য থাকবে ওটাকে বলা হয় প্রদেয়, মানে দিতে হবে। আর একটা হচ্ছে প্রদত্ত। অনেক সময় শিক্ষার্থীরা এটা গুলিয়ে ফেলে যে প্রদত্ত, কি বলতো, প্রদত্ত। এই যে প্রদত্ত যেটা আছে এটা হচ্ছে দিয়ে ফেলছি। প্রদত্ত মানে কি? দিয়ে ফেলা হয়েছে, মানে টাকা প্রদান করা হয়েছে। এটা এখনো প্রদান করা হয় নাই। প্রদত্ত মানে টাকা প্রদান করা হয়েছে, তাহলে এটা বুঝতে হবে। তাহলে প্রদেয় হিসাব মানে যে টাকা এখনো প্রদান করে নাই, ভবিষ্যতে প্রদান করা হবে, ওটাকে বলা হয় প্রদান করা হবে, ওটাকে বলা হয় প্রদেয় হিসাব। যেটা প্রদান করে ফেলছি ওটাকে বলা হয় প্রদত্ত হিসাব। আচ্ছা, এরপরে আছে প্রদেয় বিল। ঠিক সেম এটাও, প্রদেয় মানে দিতে হবে, বিল মানে বিল। সেটা যে কোনো বিল হতে পারে, এটা বিদ্যুৎ বিল হতে পারে, টেলিফোন বিল হতে পারে, ওয়াইফাই বিল হতে পারে, যে কোনো বিল হতে পারে, ওয়াসা বিল হতে পারে। যে কোনো বিল যেটা প্রদেয় দিতে হবে ওটাকে বলা হয় প্রদেয় বিল। এটা প্রতিষ্ঠানের জন্য দায়। তাহলে প্রদেয় হিসাব বলো, প্রদেয় বিল বলো, যেটা প্রদেয় হবে ওটাকে বলা হয় দায়। আচ্ছা, আরটা হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচটা কি? যে কোনো বকেয়া খরচ হতে পারে। খরচ বলতে আমরা বিশেষ করে বুঝি বেতন। তোমাদেরকে ব্যয় করানো হয়েছিল না, যে ব্যয় হিসাবগুলো দেখানো হয়েছিল, ওখানে যে ব্যয়গুলো রয়েছে ওগুলো প্রত্যেকটা ব্যয় যদি বকেয়া থাকে, প্রত্যেকটা ব্যয়ের আগে যদি বকেয়া লেখা থাকে, তাহলে ওটা আমরা দায় ধরবো। কেন দায়? বকেয়া খরচ কেন দায়? খরচ বলতে যে আমি যে টাকাটা খরচ করি আমার থেকে টাকা চলে যায়। হ্যাঁ, ধরো কোনো বিক্রেতার কাছ থেকে আমার কোম্পানি 10,000 টাকার পণ্য ক্রয় করলো, 10,000 টাকার পণ্য ক্রয় করলো। আচ্ছা, তাহলে এটা ক্রয় কি? নিশ্চয় খরচ। এই নিশ্চয় খরচ। এই খরচ যখন আমি বকেয়া রেখে দিব, ভবিষ্যতে তোমাকে দিব, পরে দিব, ওই ধরনের কথা বলবো, তখন ওই বিক্রেতা আমার কাছ থেকে বা আমার প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে। আর টাকা পাওয়াটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য কি? দায়। আমার প্রতিষ্ঠানের কাছ থেকে যদি কোনো পাওনাদার টাকা পায়, ওটা আমার প্রতিষ্ঠানের জন্য কি? দায়। তাহলে দেখো, প্রদেয় হিসাব ওটাও টাকা পাওয়া, ওটাও দায়। প্রদেয় বিল ওটাও টাকা পাবে। বকেয়া খরচ বলতে ওটাও টাকা পাবে। তাহলে প্রত্যেকটা আমার প্রতিষ্ঠানের জন্য দায়। এরপর আছে অগ্রিম আয়। অগ্রিম আয়টা কি? আয় মানে আয়। অগ্রিম মানে কোনো কাজ করার আগেই আমার প্রতিষ্ঠানকে কেউ যদি টাকা দিয়ে দেয়, আমার প্রতিষ্ঠানের ইনকাম হয়, এটা হচ্ছে অগ্রিম আয়। ধরো আমার প্রতিষ্ঠান 10,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমাইশ পেয়েছে, তখন যিনি ক্রেতা উনি আমার প্রতিষ্ঠানকে অগ্রিম 10,000 টাকা দিয়ে দিল। এখনো আমার প্রতিষ্ঠান ওই ক্রেতাকে কোনো পণ্য প্রদান করে নাই, প্রেরণ করে নাই। যতক্ষণ না পর্যন্ত প্রেরণ করে নাই ততক্ষণ পর্যন্ত ওটা আমার জন্য দায়। আমার প্রতিষ্ঠান ওই ক্রেতার নিকট কি থাকবে? দায়বদ্ধ থাকবে। তাহলে ওটাকে বলা হয় অগ্রিম আয়। তাহলে আমি জাস্ট একটা ক্রয় নিয়ে বুঝলাম, হ্যাঁ, আমার প্রতিষ্ঠানে বিক্রয় নিয়ে বুঝালাম, কিন্তু কি থাকবে আরো? তাহলে এ ধরনের যে আয়গুলো তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছিলাম, সকল প্রকার আয় হিসাব যেগুলো রয়েছে তার আগে যদি অগ্রিম থাকে তাহলে এটা আমরা দায় হিসেবে ধরে নেব। এরপরে রয়েছে ঋণপত্র।
এরপর রয়েছে কি ঋণপত্র। ঋণপত্রটা কি? ঋণপত্র হচ্ছে কোনো কাগজ প্রদানের মাধ্যমে, কোনো চুক্তিপত্র প্রদানের মাধ্যমে কারোর কাছ থেকে দীর্ঘমেয়াদে ঋণ গ্রহণ করা। এই ঋণ যদি গ্রহণ করে তখন এটা আমার প্রতিষ্ঠানের জন্য অবশ্যই দায়। ভবিষ্যতে এই ঋণের টাকা আমার প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে। এখন পাশে একটা লেখা আছে কি দেখো তো, 10%। এই 10%টা কি? 10%টা হলো এই যে ঋণপত্র, যে ঋণ নেওয়া হয়েছে ওই ঋণের বিনিময়ে আমার প্রতিষ্ঠানকে 10% হারে সুদ প্রদান করতে হবে। যদি এই 10% সুদ প্রদান না করে তাহলে ওই সুদগুলো আমার প্রতিষ্ঠানের জন্য দায়। তখন এটা হবে ঋণপত্রের সুদ। ঠিক আছে? তাহলে এখানে দুইটা দায় থাকবে, একটা হচ্ছে ঋণের সুদ আর একটা হচ্ছে ঋণপত্র। ঠিক আছে? এরপর আছে ঋণ। ঋণ মানে তো বললাম এই যে ঋণপত্র যেরকম ঋণও সেরকম। এটা হচ্ছে কোনো চুক্তিপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করা, এটা কোনো চুক্তিপত্র ছাড়া। একটা ঋণপত্র ছাড়া। তাহলে এটা এই ঋণটা হচ্ছে কারোর কাছ থেকে কি? ঋণটা হচ্ছে কারোর কাছ থেকে কোনো টাকা ধার নেওয়া, সেটা ব্যাংক থেকে হোক বা কোনো প্রতিষ্ঠান থেকে হোক বা কোনো ব্যক্তি থেকে হোক। এটা আমার প্রতিষ্ঠানের জন্য কি দায়, ভবিষ্যতে ওকে আবার ওই টাকাটা প্রদান করতে হবে। এরপর রয়েছে প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের জন্য একটা তহবিল গঠন করে, যার একমাত্র মালিক হচ্ছে আমার প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীরা। তাহলে ওই কর্মচারীদের যে ফান্ডটা রয়েছে, যে তহবিলটা রয়েছে, ওই তহবিলটা আমার প্রতিষ্ঠান তাদেরকে দিতে বাধ্য থাকবে, যার কারণে আমার প্রতিষ্ঠান ওই কর্মচারীদের নিকট দায়বদ্ধ। এই জন্য প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে কি দায়। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে দায়। এরপর হচ্ছে শ্রমিক কল্যাণ তহবিল, ওটাও এটার মতো সেম। শ্রমিকদের কল্যাণের জন্য আমার প্রতিষ্ঠান যখন কোনো তহবিল গঠন করবে ওই তহবিলটা শ্রমিকদেরকে প্রদান করা হয়। তাহলে এটাও এই প্রভিডেন্ট ফান্ডের মতো কি দায়। একটা কথা মাথায় রাখবা, কোনো এই যে তহবিল লেখা দেখলে এটা বুঝবে ওটা দায়, তহবিল লেখা দেখলে ওটা কি দায় মনে করবা। ঠিক আছে? এরপরে আসো, এরপর হচ্ছে মূলধন। আচ্ছা, মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধনটা কি? মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্বের মূল কথাটা হচ্ছে আমি বলি, আমার প্রতিষ্ঠানের কোনো লেনদেনের সাথে যদি মালিক জড়িয়ে থাকে ওটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। যেমন মূলধন। এই মূলধনটা কেন মালিকানা সত্ত্ব? যখন আমরা কোনো প্রতিষ্ঠান তৈরি করি, গঠন করি, তখন মালিক আমার প্রতিষ্ঠানকে গঠন করার জন্য কি দেয়? মূলধন দেয়, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য এক প্রকার দায়। কেন প্রতিষ্ঠানের জন্য দায়? যদি ধরো মালিক চায় আমি তোমাকে 10 কোটি টাকা মূলধন দিলাম একটা ফ্যাক্টরি করার জন্য, হ্যাঁ, তাহলে মালিক আমার প্রতিষ্ঠানকে কি দিল? 10 কোটি টাকা দিল। এই মুহূর্তে যদি মালিক চায় 1 বছর পর কিংবা 2 বছর পর কিংবা যে কোনো মুহূর্তে যদি বলে 1 কোটি টাকা তুমি আমাকে দাও, 1 কোটি টাকা তুমি আমাকে দাও, তখন আমি যেহেতু হিসাবরক্ষক, হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের থেকে ওই মালিককে 1 কোটি টাকা দিতে বাধ্য থাকবো, কারণ ওই টাকাটা কার? মালিকের। মালিকের কাছ থেকে পেয়েছে আমার প্রতিষ্ঠান। একটা কথা বুঝো যে প্রতিষ্ঠান সবসময় আলাদা একটা ব্যক্তিসত্তা হিসেবে কাজ করে। প্রতিষ্ঠান কোনো মালিক হিসেবে ধরা হয় না, প্রতিষ্ঠান সবসময় একটা ব্যক্তিসত্তা হিসেবে কাজ করে। মূলধন কেন মালিকানা সত্ত্ব? তাহলে মালিকের সাথে সম্পর্ক বিধায় এটা কি মালিকানা সত্ত্ব। এরপরে সাধারণ সঞ্চিতি, এটাও মালিকের সাথে সম্পর্ক। কেমন মালিকের সাথে সম্পর্ক?
যে আমরা প্রতিষ্ঠান থেকে যে মুনাফা পেয়ে থাকি সেই মুনাফার একটা নির্দিষ্ট অংশ আমরা মালিককে দিয়ে থাকি। তাহলে সাধারণ সঞ্চিতি বলতে আমি আবার বলি, একটা নির্দিষ্ট মুনাফার অংশ মালিকের জন্য জমা রাখা হয়, ওই জমাকৃত টাকা হচ্ছে সাধারণ সঞ্চিতি, যা মালিক আমার কাছ থেকে পাবে। যেহেতু মালিক আমার কাছ থেকে পাবে, তাহলে মালিকের সাথে সম্পর্ক, সেজন্য এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এবং আমার প্রতিষ্ঠানের জন্য এটা এক প্রকার দায় করা চলে। এরপর আছে ধরো জীবন বীমা প্রিমিয়াম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগের বার আমরা পড়ছিলাম বীমা প্রিমিয়াম। যে বীমা প্রিমিয়াম সেটা আমার প্রতিষ্ঠানের জন্য বীমা করা হয়, কিন্তু এখানে লেখা আছে, দেখো ভালো করে খেয়াল করো, জীবন বীমা প্রিমিয়াম। এই জীবনটা হচ্ছে কার? মালিকের। জীবনটা কার? মালিকের। তাহলে মালিকের জীবনের জন্য কি করা হয়? প্রিমিয়াম করা হয়, বীমা করা হয়। যেহেতু মালিকের জীবনের জন্য বীমা করা হয়, সেহেতু এটা মালিকানা সত্ত্ব। তাহলে বোঝা গেল জীবন বীমা প্রিমিয়াম কেন মালিকানা সত্ত্ব। এটা মালিকের জীবনের জন্য করা হয়, এটা কোনো প্রতিষ্ঠানের জন্য করা হয় না। বুঝতে পেরেছো? এরপর আছে উত্তোলন। এই উত্তোলনটা কি আসলে? উত্তোলন মানে মালিক যখন চায়, এই যে আমি এখানে বললাম না কিছুক্ষণ আগে, মালিক যখন চায় তখন আমি দিতে বাধ্য থাকবো, আমার প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকবে। যখন মালিক আমার প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো টাকা বা কোনো পণ্য উত্তোলন করে নিয়ে যায় তার ব্যক্তিগত খরচের জন্য, কিসের জন্য? তার ব্যক্তিগত খরচের জন্য, তার ফ্যামিলির জন্য নিয়ে যায়, তখন ওইটা উত্তোলন হিসেবে ধরা হবে। আবার একটা কথা মাথায় রাখবা, যে মালিক তার ব্যক্তিগত খরচের জন্য না, আমার প্রতিষ্ঠানের জন্য কোনো টাকা নেই, তখন ওইটা উত্তোলন হিসেবে ধরা যাবে না। তাহলে উত্তোলন হিসেবে ধরা যাবে কোনটা? হ্যাঁ, উত্তোলন হিসেবে ধরা যাবে যে তার ব্যক্তিগত প্রয়োজনে অথবা তার ফ্যামিলির জন্য আমার প্রতিষ্ঠান থেকে টাকাটা বা পণ্যটা নিয়ে যায়। দু একটু উদাহরণ দিয়ে ছোট্ট করে, যদি বলে মালিক তার স্ত্রীর জন্য আমার প্রতিষ্ঠানের কাছ থেকে 2টা জামা নিয়ে গেছে, আমি যেহেতু ফ্যাক্টরি দিলাম তাহলে জামা নিয়ে যেতে পারে না, তাহলে এটা এক প্রকার পণ্য, তাহলে এটা হবে উত্তোলন, এটা উত্তোলন হিসেবে ধরা হবে। কেমন? আচ্ছা, একটা তো এটা পণ্য উত্তোলন বুঝলাম, আরটা হচ্ছে নগদ টাকা উত্তোলন। নগদ টাকা উত্তোলন কিরকম? যে কোনো মুহূর্তে মালিক আমার কাছ থেকে টাকা নিতে পারে, ওটা হচ্ছে নগদ টাকা উত্তোলন। ওকে, এরপর হচ্ছে আয়কর। দেখো আয়করটাও কিন্তু মালিকের সাথে সম্পর্ক, ভালো করে বুঝিও। আমি এর আগে বললাম যে কোনো প্রকার কর হচ্ছে সরকারকে কি দেওয়া? ট্যাক্স দেওয়া, কর দেওয়া, বলেছিলাম না? কিন্তু একটা কথা মাথায় রাখো, আয়কর, এই আয়করটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই আয়করটা কেমনে মালিকের সাথে সম্পর্ক? আয়কর, একটা কথা মাথায় রাখবা, আয়ের উপর যে কর দেওয়া হয়, ভালো করে বুঝিও, আয়ের উপর যে কর দেওয়া হয়। তাহলে এই মালিক যেহেতু একটা ফ্যাক্টরি মালিক, সেহেতু মালিক ভালো ইনকাম করে, তাহলে এই মালিককে তার ইনকামের উপর কি দিতে হয়? সরকারকে ট্যাক্স দিতে হয়, যার জন্য এটা হবে আয়কর, হচ্ছে ব্যক্তিগত কর। কেমন? এটা বুঝে নিও। তাহলে আয়কর মালিকের সাথে সম্পর্ক বিধায় এটাও মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে প্রথম ক্লাসে আয়, ব্যয়, সম্পদের কিছু হিসাব পরিচিতি বলেছিলাম, দ্বিতীয় ক্লাসেও ব্যয় এবং সম্পদের হিসাব পরিচিতি তুলে ধরা হয়েছিল। আজকে তৃতীয় পর্বে দায় এবং মালিকানা সত্ত্ব যে হিসাব পরিচিতিগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এতটুকুই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুখে থেকো, আল্লাহ হাফেজ।